হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সহজ সরল গণিত। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্পর্শক কি, তির্যক এবং সহজ সাধারণ স্পর্শক কি এবং কিছু সমস্যা। এখানে প্রশ্ন দেওয়া আছে যে দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে। এ বি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক। বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে। অ্যাঙ্গেল এ সি বি এর পরিমাণ আমাদের দেওয়া আছে কত। তো প্রথমে আমরা বৃত্তটা আঁকবো, যে বৃত্তটা আমাদের দেওয়া আছে এবং পরস্পরকে বহিঃস্পর্শ করছে, তাহলে একটা বৃত্ত তার বাইরে আরেকটা বৃত্ত, অর্থাৎ দুটো বৃত্তের একটি সাধারণ বিন্দু এবং তার সাধারণ বিন্দু একটি সাধারণ স্পর্শক টানা যাবে। এবং বলেছে যে বৃত্ত দুটির এ বি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক, অর্থাৎ বৃত্ত দুটিকে এই যে স্পর্শক টানলাম এ এবং বি দুটো বিন্দুতে স্পর্শ করবে, দুটো বিন্দুতে স্পর্শ করবে। দুটো বৃত্তের কেন্দ্র আমরা ধরে নিচ্ছি, মনে করছি প্রথম বৃত্তের কেন্দ্র পি এবং দ্বিতীয় যে বৃত্ত তার কেন্দ্র কিউ। এখন বৃত্ত দুটি পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে, আমরা বিন্দুটা নিলাম সি এবং প্রমাণ করতে দিয়েছে এ সি বি কোণের পরিমাপ নিয়োগ দিয়েছে। তাহলে আমরা এ সি এবং সিবি যোগ করে দেবো, তাহলেই আমরা এ সি বি কোণটা পাবো এবং আমাদের এই এসি বি কোণের পরিমাপটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো, সি বিন্দু দিয়ে আমরা বৃত্ত দুটির একটা সাধারণ স্পর্শক আঁকতে পারি এবং এটা মনে করছি ওই যে এবি স্পর্শকটাকে ও বিন্দুতে ছেদ করছে, এবি স্পর্শককে ও বিন্দুতে ছেদ করছে। তাহলে আমরা কি জানি যে পি কেন্দ্রীয় বৃত্তের ও হচ্ছে বহিস্থ বিন্দু এবং ওখান থেকে ও এ এবং ও সি দুটো স্পর্শক টানা হয়েছে। আমরা জানি যে বহিস্থ বিন্দু থেকে কোনো বৃত্তের উপর যে দুটো স্পর্শক টানা যায় তারা পরস্পর সমান, সুতরাং ও এ আর ও সি সমান, অর্থাৎ ও এ ইজিক্যাল টু ও সি। তাহলে এই বিপরীত কোণগুলো সমান হবে, অর্থাৎ ও সি এ কোণ সমান ও এ সি কোণ এবং এই কোণটার মান আমরা ধরে নিলাম আলফা ডিগ্রি। এই যে দুটো কোণ নিচ্ছি প্রত্যেকের সমান এবং এই কোণটার মান হচ্ছে আমাদের আলফা ডিগ্রি। তাহলে দেখো, আচ্ছা, তাহলে আমাদের এ ও সি কোণের পরিমাণটা ধরে নিচ্ছি এক্স ডিগ্রি, কারণ আমাদের এ ও সি কোণের পরিমাণটা আমরা বের করব পরে। তাহলে এখন ত্রিভুজ ও এ সি এখান থেকে পাওয়া যায় যে এক্স ডিগ্রি প্লাস আর টু আলফা ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি, কারণ দুটো কোণ আলফা প্লাস আলফা। এবং ত্রিভুজ ও বি সি থেকে আমরা কীভাবে পাবো, যেহেতু ধরে নিচ্ছি যে আমাদের ও বি আর ও সি সমান, তাহলে ও সি বি কোণ আর ও বি সি কোণ এই দুটো কোণ সমান হবে এবং এই দুটো কোণের প্রত্যেকটা মান ধরে নিচ্ছি আমরা বিটা ডিগ্রি। এবং আরও আমরা ও সি বি কোণ, ও সি সমান ও বি আমরা বললাম, তাহলে এখান থেকে পাচ্ছি ও সি বি কোণ সমান ও বি সি কোণ, কারণ ত্রিভুজের দুটো বাহু সমান হলে বিপরীত কোণগুলো সমান হবে এবং এই কোণটার মান ধরলাম আমরা বিটা ডিগ্রি। এখন আমরা ধরে নিচ্ছি বি ও সি কোণ সমান ওয়াই ডিগ্রি। তাহলে আমাদের পাচ্ছি ত্রিভুজ ও বি সি, এই ত্রিভুজ ও বি সি থেকে পাচ্ছি যে ওয়াই ডিগ্রি প্লাস টু বিটা ডিগ্রি, ওয়াই ডিগ্রি প্লাস টু বিটা ডিগ্রি সমান 180 ডিগ্রি। কারণ আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখন দেখো, এখন আমাদের এই এ সি বি কোণের মান আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখছি এ সি বি কোণ সমান, এ সি বি কোণের মান হচ্ছে এ সি ও যুক্ত ও সি বি যুক্ত ও সি বি। এ সি ও কোণের মান আমাদের দেওয়া আছে এক আলফা ডিগ্রি আমরা ধরে নিয়েছিলাম
এবং ওসি বি কোণের মান আমরা ধরে নিচ্ছি বিটা ডিগ্রি, অর্থাৎ আলফা ডিগ্রি প্লাস বিটা ডিগ্রি এই কোণটার মান আমাদের কত হবে সেটা নির্ণয় করব। এখন দেখো আমাদের এই দুটো কোণের মান সহজে নির্ণয় করতে পারবো। তাই তোমরা ভালো করে লক্ষ্য করো যে আমরা উপরে কি পেয়েছি, যে এক্স ডিগ্রি প্লাস 2 আলফা ডিগ্রি সমান 180 ডিগ্রি। এই যে ত্রিভুজ ওএসি এখানে নেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2 আলফা ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি, বা আমাদের এখানে আলফা ডিগ্রির মান পাবো আমরা কত, কালিটা চেঞ্জ করে নিচ্ছি। আলফা ডিগ্রির মান হচ্ছে আমাদের 90 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি বাই 2, অর্ধেক হয়ে গেল। অনুরূপভাবে আমাদের এখান থেকে পাচ্ছি 2 বিটা ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস ওয়াই ডিগ্রি, বা বিটা ডিগ্রি সমান 90 ডিগ্রি মাইনাস ওয়াই ডিগ্রি বাই 2। এখন এই আলফা এবং বিটার এই দুটো কোণের যে মান আমরা এই এখানে বসিয়ে দিচ্ছি, আলফা ডিগ্রি প্লাস বিটা ডিগ্রির মানটা। তাহলে আলফা ডিগ্রির জায়গায় লেখা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি বাই 2 প্লাস বিটা ডিগ্রির পরিবর্তে 90 ডিগ্রি মাইনাস ওয়াই ডিগ্রি বাই 2। তাহলে দেখো আমরা কি পাচ্ছি, যে 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি 180 ডিগ্রি মাইনাস এই দুটোর থেকে হাফ কমন নিচ্ছি, মাইনাস হাফ এক্স ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি ইন্টু এক্স ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি। এখন দেখো এ ও বি হচ্ছে একটা সরলরেখা, তাহলে এ ও বি কোণের মান আমাদের হবে 180 ডিগ্রি। এ ও বি হচ্ছে সরলরেখা, তাহলে কোণ এ ও বি হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ আমরা পাচ্ছি এক্স ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি সমান 180 ডিগ্রি। তাহলে এখন এই মানটা এখানে বসিয়ে দিলে কি পাই, আমরা পাচ্ছি এসিবি কোণ সমান 180 ডিগ্রি মাইনাস হাফ ইন্টু 180 ডিগ্রি, বা 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি সমান 90 ডিগ্রি। তাহলে আমরা কি পেলাম, আমরা এখানে পেলাম যে অ্যাঙ্গেল এসিবি অর্থাৎ এসিবি কোণের মান 90 ডিগ্রি। আমাদের প্রশ্নে এটাই নির্ণয় করতে দেওয়া ছিল যে কোণ এসিবি এর পরিমাপ কত। তাহলে এসিবি এর পরিমাণ, এসিবি কোণের পরিমাপ আমরা পেলাম 90 ডিগ্রি। তাহলে তোমরা ভালো করে দেখে নেবে, আশা করি সকলে বুঝতে পেরেছো। আচ্ছা, এরপর আমরা পরবর্তী একটা কোশ্চেন দেখি। এখান দেওয়া আছে অকেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি, ও বিন্দু থেকে 13 সেমি দূরত্বে পি একটি বিন্দু, পি বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শকের দৈর্ঘ্য পি কিউ এবং পি আর, পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল। তাহলে আমরা একটা অকেন্দ্রীয় বৃত্ত এঁকে নিচ্ছি, পেন্সিল কম্পাস দিয়ে তোমরা আঁকবে এবং সরলরেখা টানার জন্য স্কেল ব্যবহার করবে। তাহলে আমরা এঁকে নিচ্ছি যে অকেন্দ্রীয় একটি বৃত্ত এবং যার ব্যাসার্ধের দৈর্ঘ্য বলা আছে আমাদের 5 সেমি, এবং এখানে দুটো স্পর্শক পি বিন্দু থেকে দুটো স্পর্শক টানা হয়েছে। একটা নিচ্ছি আমরা পি, দুটো স্পর্শক আমরা টেনে নিয়েছি, একটা বিন্দু হচ্ছে আমাদের কিউ বিন্দু আর এই বিন্দু হচ্ছে আমাদের আর বিন্দু। এখন ও কিউ এবং ও আর যুক্ত করছি, বৃত্তের কেন্দ্র ও কিউ এবং ও আর যুক্ত করছি। তাহলে আমরা কি পাচ্ছি যে পি কিউ ও আর, পি কিউ ও আর চতুর্ভুজ, এবং এই চতুর্ভুজের ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমাদের এখানে কী কী দেওয়া আছে সেটা আমরা লিখব। দেওয়া আছে ও কিউ সমান হচ্ছে 5 সেন্টিমিটার, বৃত্তের ব্যাসার্ধ ও কিউ সমান 5 সেন্টিমিটার, অনুরূপে ও আর সমান 5 সেন্টিমিটার, এবং কেন্দ্র থেকে বিন্দুর দূরত্ব, বহিস্থ বিন্দুর দূরত্ব 13 সেন্টিমিটার। আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ এবং স্পর্শক পরস্পর লম্ব, স্পর্শবিন্দু এবং ব্যাসার্ধ এবং স্পর্শক পরস্পর লম্ব। তাহলে আমরা পাচ্ছি পি কিউ ও অর্থাৎ ত্রিভুজ ও পি কিউ একটা সমকোণী ত্রিভুজ যার পি কিউ ও কোণ 90 ডিগ্রি। তাহলে এটা আমাদের একটা সমকোণী ত্রিভুজ পাওয়া গেল। এখন এই সমকোণী ত্রিভুজ থেকে পাচ্ছি অতিভুজ হচ্ছে আমাদের ওপি। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কিউপি স্কোয়ার সমান ওপি স্কোয়ার মাইনাস ও কিউ স্কোয়ার। ওপি এর মান আমাদের 13 দেওয়া আছে, অর্থাৎ 13 তার স্কোয়ার মাইনাস 5 তার স্কোয়ার, 13 স্কোয়ার অর্থাৎ 169 মাইনাস 25 ইজ ইকুয়াল টু 144। এটাকে আমরা 12 স্কোয়ার হিসেবে লিখতে পারি। তাহলে আমরা বলতে পারি পি কিউ সমান হচ্ছে 12,
অর্থাৎ পিকিউ এর দৈর্ঘ্য হচ্ছে 12 বা পিকিউ এর পরিমাপ হচ্ছে 12 সেন্টিমিটার। পিকিউ দৈর্ঘ্য হচ্ছে 12। এখন ও পি কিউ একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ আমরা জানি ও পি কিউ সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তার ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু সমকোণী সংলগ্ন বাহুদের গুণফল, অর্থাৎ ত্রিভুজ ও পি কি সমান হাফ ইন্টু ও কিউ ইন্টু হাফ ইন্টু ও কিউ ইন্টু পি কিউ হবে কিউপি। হাফ ইন্টু ও কিউ এর মান হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার এবং কিউপির মান হচ্ছে 12 সেন্টিমিটার। এত সেন্টিমিটার স্কোয়ার বা বর্গ সেন্টিমিটার। 2 6 যা 12 অর্থাৎ 30 সেন্টিমিটার স্কোয়ার। ত্রিভুজ ও পি কিউ এর ক্ষেত্রফল 30 সেন্টিমিটার স্কোয়ার। অনুরূপে আমরা ত্রিভুজ ও পি আর এর ক্ষেত্রফল নির্ণয় করব। যেহেতু দুটো ত্রিভুজ আমাদের সদৃশ্য, সুতরাং এর ক্ষেত্রফল হলো 30 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমরা কি পেলাম? পি কিউ ও আর, চতুর্ভুজ পি কিউ ও আর এর ক্ষেত্রফল সমান এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি, সমান আমরা লিখতে পারি ত্রিভুজ ও পি কিউ এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ ও পি আর এর ক্ষেত্রফল, এবং দুটোই হচ্ছে 30 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে মোট আমাদের যোগফল হচ্ছে 60 সেন্টিমিটার স্কোয়ার। অর্থাৎ চতুর্ভুজটির ক্ষেত্রফল বেরোলো 60 বর্গ সেন্টিমিটার। অর্থাৎ অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে তোমরা ঠিক করে করবে এবং ভালো করে প্র্যাকটিস করবে, অনুশীলন করো, তাহলে বুঝতে পারবে। আচ্ছা, এবার একটা অন্য ধরনের প্রশ্ন দেখি। প্রশ্নটা হচ্ছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি ও 3 সেমি। বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করে। আমরা বহিঃস্পর্শ করে এবং অন্তঃস্পর্শ করে দুক্ষেত্রেই বৃত্ত দুটির কেন্দ্রদের দূরত্ব নির্ণয় করব। এখন দেখো, যদি বৃত্ত দুটো পরস্পরকে বহিঃস্পর্শ করছে অর্থাৎ বাইরের বাইরে স্পর্শ করবে, অর্থাৎ একটা সাধারণ বিন্দু থাকবে এবং এই সাধারণ বিন্দুটা আমরা ধরে নিচ্ছি। তাহলে আমরা ধরে নিচ্ছি দুটো বৃত্ত যাদের কেন্দ্র আর হচ্ছে এ এবং একটা বি। এ এবং বি কেন্দ্রীয় দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে, ওই সি বিন্দুতে আমরা নিচ্ছি, সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। তাহলে দেখো, আমরা এখান থেকে পাচ্ছি এসি। এসি হচ্ছে প্রথম বৃত্তের ব্যাসার্ধ, সমান হচ্ছে 5 সেন্টিমিটার। আর এসি বি হচ্ছে একটা সরলরেখা, একই রেখায় অবস্থিত বিন্দু তিনটি। দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে বহিস্থ বিন্দু কেন্দ্রটির সঙ্গে একই সরলরেখায় থাকবে। তাহলে আমাদের এখানে পাচ্ছি, আমরা এটা বললাম এ সি সমান 5 সেমি এবং বিসি সমান 3 সেমি। তাহলে এ বি এর দৈর্ঘ্য হলো 5 সেমি প্লাস 3 সেমি অর্থাৎ 8 সেন্টিমিটার। তাহলে দেখতে পাচ্ছি যদি বৃত্ত দুটো পরস্পরকে বহিঃস্পর্শ করে, এখানে আমাদের বহিঃস্পর্শ করছে, বৃত্ত দুটো পরস্পরকে বহিঃস্পর্শ করে, তাহলে বৃত্ত দুটির কেন্দ্রদের দূরত্ব হচ্ছে আমাদের 8 সেন্টিমিটার। এখন যদি এরা অন্তঃস্পর্শ করে, আমরা ধরে নিচ্ছি যে বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করে, তাহলে অন্তঃস্পর্শ করলে কী হবে না, একটা বৃত্তের ভিতরে আর একটা বৃত্ত হবে, যেহেতু ব্যাসার্ধদের 5 সেমি এবং 3 সেমি। তাহলে একটা বৃত্ত আমরা এঁকে নিচ্ছি, বড় বৃত্তটা যার ব্যাসার্ধ 5 সেমি, এবং এর ভিতরে একটা ছোট বৃত্ত আমরা এঁকে নিচ্ছি যার ব্যাসার্ধ 3 সেন্টিমিটার। তাহলে বড় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আমাদের, এটি কেন্দ্র ধরে নিলাম আমাদের এই ধরেছি, আর ছোট বৃত্তের কেন্দ্র হচ্ছে আমাদের, দুটো বৃত্তের স্পর্শবিন্দু হচ্ছে সি, অর্থাৎ বড় বৃত্তের ব্যাসার্ধ এসি সমান 5 সেমি আর ছোট বৃত্তের কেন্দ্র বি, অতএব ছোট বৃত্তের ব্যাসার্ধ বিসি সমান 3 সেমি। ছোট বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আমাদের 3 সেমি। তাহলে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব আমরা কি পাবো? এবি। তাহলে এবিকে আমরা লিখতে পারি এখানে এবি সমান এসি মাইনাস বিসি সমান 5 সেন্টিমিটার মাইনাস 3 সেন্টিমিটার সমান 2 সেন্টিমিটার। অর্থাৎ বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করলে তাদের ব্যাসার্ধের মধ্যে দূরত্ব হচ্ছে, এই কেন্দ্রদের মধ্যে দূরত্ব হচ্ছে 2 সেমি, এবং বহিঃস্পর্শ করলে কেন্দ্রদের মধ্যে দূরত্ব হচ্ছে আমাদের 8 সেমি। এক্ষেত্রে অন্তঃস্পর্শ করেছে তাই
কেন্দ্রদ্বয়ের দূরত্ব হচ্ছে 2 সেন্টিমিটার। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। তাহলে বহিঃস্পর্শ এবং অন্তঃস্পর্শ সম্বন্ধে তোমাদের একটা ধারণা হয়েছে। আচ্ছা, এরপরে আমরা বৃত্তের যে স্পর্শক, আমরা এতক্ষণ ধরে বলছিলাম যে স্পর্শক কী, এই স্পর্শক সম্বন্ধে আলোচনা করব। স্পর্শক বৃত্তকে কীভাবে কটা বিন্দুতে স্পর্শ করে বা ছেদ করে সেটা নির্ণয় করব। আচ্ছা, এরপর দেখো আমাদের পরবর্তী অংশ যে আমাদের দেওয়া আছে এখানে স্পর্শক আমরা কি সেই জিনিসটা আমরা নির্ণয় করব। স্পর্শক একটা বৃত্ত এবং একটা সরলরেখা, এদের মধ্যে তিনটি অবস্থান হতে পারে। একটা বৃত্ত এবং সরলরেখাটা বৃত্তের থেকে দূরে, অর্থাৎ এদের মধ্যে কোনো সাধারণ বিন্দু থাকবে না। আবার বৃত্ত এবং সরলরেখাটা বৃত্তকে ছেদ করে যাবে, তাই ছেদ করলে দুটো বিন্দুতে মিলিত হবে, আবার শুধুমাত্র একটা বিন্দুতেও মিলিত হতে পারে। তাহলে তোমরা দেখো এক্ষেত্রে এই যে বৃত্ত আর এই যে নিচের সরলরেখা, এদের মধ্যে কোনো সাধারণ বিন্দু নেই। সাধারণ বিন্দু নেই, তাহলে বৃত্তটা সঙ্গে সরলরেখার একটা ডিস্টেন্স রয়েছে, কোনো সাধারণ বিন্দু পাচ্ছি না আমরা। আচ্ছা, এই দ্বিতীয় বৃত্তটি দেখো এখানে যে দুটি সাধারণ বিন্দু আছে, অর্থাৎ বৃত্তটি ছেদ করার জন্য দুটো বিন্দুতে মিলিত হয়েছে, দুটি সাধারণ বিন্দু আছে। আবার পরবর্তী অংশ দেখো, এই যে তৃতীয় বৃত্ত এবং সরলরেখা দেওয়া আছে, তৃতীয় বৃত্তটা এবং সরলরেখাটা যেটা তোমরা দেখতে পাচ্ছ সশেষেরটা, এখানে কি আছে যে একটি সাধারণ বিন্দু আছে, এদের সাধারণ বিন্দু একটি সাধারণ বিন্দু আছে। তাহলে অর্থাৎ বৃত্তটা সরলরেখাকে একটি মাত্র বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে এইটা হচ্ছে আমাদের ছেদক, এই সরলরেখাটাকে বলা হচ্ছে এখানে ছেদক, এই সরলরেখাটারও এই বৃত্তের ছেদক, যেহেতু দুটি বিন্দুতে মিলিত হয়েছে। আবার ছেদক সেকান্ড, ইংরেজিতে ছেদককে বলা হচ্ছে সেকান্ড। আবার দেখো এই যে বৃত্ত, এখানে সরলরেখাটা একটি মাত্র বিন্দুতে ছেদ করেছে এবং এই যে একটি মাত্র বিন্দুতে আমাদের মিলিত হয়েছে, এবং যে বিন্দুতে মিলিত হয়েছে সেই বিন্দু বলা হচ্ছে স্পর্শ বিন্দু, এবং এইটাকে বলা হচ্ছে, এই সরলরেখাটাকে বলা হচ্ছে তখন স্পর্শক। অর্থাৎ সরলরেখাটা হলো বৃত্তের স্পর্শক, যেহেতু একটি মাত্র বিন্দুতে মিলিত হয়, এবং যে বিন্দুতে মিলিত হয় সেটা হচ্ছে আমাদের স্পর্শ বিন্দু। তাহলে দেখো যে বৃত্ত এবং সরলরেখা যে বিন্দুতে মিলিত হচ্ছে সেই বিন্দুটি হচ্ছে আমাদের স্পর্শ বিন্দু, সরলরেখাটাকে বলা হচ্ছে স্পর্শক। এই এবং স্পর্শবিন্দু এবং বৃত্তের কেন্দ্রগামী সরলরেখা, এটা হচ্ছে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, স্পর্শবিন্দু। স্পর্শবিন্দু। আচ্ছা, এখন দেখো পয়েন্ট অফ কন্ট্যাক্ট। বৃত্তের কেন্দ্র এবং এই স্পর্শবিন্দু যে দুই সংযোগকারী রেখাংশ, এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ, স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ বলা হয় একে। এবং আমরা স্পর্শক ও স্পর্শবিন্দু ব্যাসার্ধ পরস্পর লম্ব, এটা উপপাদ্য অনুসারে আমরা আগেই জেনেছি বা প্রমাণও করেছি। স্পর্শক ও স্পর্শবিন্দু ব্যাসার্ধ পরস্পর লম্ব, আমাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। এখন আমরা আলোচনা করব স্পর্শক কত রকমের স্পর্শক হতে পারে। স্পর্শক আমাদের কত রকম হতে পারে। আচ্ছা, আগে জেনে নিই বহিঃস্পর্শ এবং অন্তঃস্পর্শ। দুটো বৃত্ত যদি একটা সাধারণ বিন্দু থাকে এবং ওই সাধারণ বিন্দু দুই পাশে বৃত্ত দুটি থাকে, তাহলে সেটা হচ্ছে আমাদের বহিঃস্পর্শক হচ্ছে। এবং এক্ষেত্রে আমরা প্রমাণ করলাম যে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব সমান ব্যাসার্ধ দুটি দৈর্ঘ্যের সমষ্টি।
কেন্দ্রদের মধ্যে দূরত্ব সমান ব্যাসার্ধ দুটির দৈর্ঘ্যের সমষ্টি, আগের প্রশ্নটিতে করা আছে। এবং যদি এরা অন্তঃস্পর্শ করে তাহলে স্পর্শবিন্দুর একটি দিকে কেন্দ্র থাকবে, বৃত্ত দুটি কেন্দ্র থাকবে, এবং এক্ষেত্রে কেন্দ্রদের মধ্যে দূরত্ব হবে ব্যাসার্ধ দ্বয়ের দৈর্ঘ্যের অন্তর্ফল। ব্যাসার্ধ দ্বয়ের দৈর্ঘ্যের অন্তর্ফল। তাহলে এটা হচ্ছে আমাদের অন্তঃস্পর্শ। তাহলে আমরা স্পর্শকে প্রথমে জানলাম যে স্পর্শবিন্দু, স্পর্শক, রসবিন্দু ব্যাসার্ধ, বহিঃস্পর্শ এবং অন্তঃস্পর্শ। এখন আমরা জেনে নেব যে স্পর্শক কত প্রকারের হয়। স্পর্শক আমাদের কত প্রকারের হয় এবং কোন বৃত্তের স্পর্শকের সংখ্যা কীভাবে নির্ণয় করব। তো প্রথমে জেনে স্পর্শকের সংখ্যা। এই স্পর্শক কত প্রকার হচ্ছে, একটা হচ্ছে সরল সাধারণ স্পর্শক এবং অপরটি হলো তির্যক সাধারণ স্পর্শক। সরল সাধারণ স্পর্শক, সরল সাধারণ স্পর্শক হচ্ছে যদি তির্যক সাধারণ স্পর্শক আমরা বললাম সরল সাধারণ স্পর্শক এবং তির্যক সাধারণ স্পর্শক। দেখো আমরা দুটো বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। এই হচ্ছে একটা বিন্দু, সাধারণ বিন্দু, স্পর্শবিন্দু। এই স্পর্শবিন্দু দুই দিকে যদি দুটো বৃত্ত থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে আমাদের তির্যক সাধারণ স্পর্শক। তখন এই স্পর্শককে বলা হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক। অর্থাৎ যদি স্পর্শবিন্দু দুই দিকে দুটো বৃত্ত থাকে তাহলে ওই স্পর্শককে বলা হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক। দেখতে পাচ্ছি এক্ষেত্রে তির্যক সাধারণ স্পর্শক হচ্ছে বৃত্ত দুটি স্পর্শ করার জন্য একটি তির্যক সাধারণ স্পর্শক পাওয়া যাচ্ছে। আবার যদি দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ না করে, দুটো বৃত্তের পরস্পরকে স্পর্শ না করে এবং একটা সাধারণ স্পর্শকের একই দিকে যদি বৃত্ত দুটি থাকে তাহলে এই যে স্পর্শকটাকে বলা হচ্ছে সরল সাধারণ স্পর্শক। বৃত্ত দুটি সাধারণ সরলরেখার ওই স্পর্শক বা সরলরেখার একই দিকে বৃত্ত দুটি আছে, এই জন্য এটা হচ্ছে আমাদের সরল সাধারণ স্পর্শক। আর এক্ষেত্রে বিপরীত দিকে আছে তাই এটা তির্যক সাধারণ স্পর্শক। এখন আমরা দেখব যে দুটো বৃত্তের সরল সাধারণ স্পর্শক এবং তির্যক সাধারণ স্পর্শক কত হবে যদি তারা পরস্পরকে ছেদ না করে। তাহলে আমরা দুটো বৃত্ত প্রথমে এঁকে নিলাম। দেখতে পাচ্ছ আমাদের দুটো বৃত্ত এঁকে নিচ্ছি এবং এই যে সাধারণ বিন্দু, যে বিন্দু দিয়ে এরা স্পর্শ করেছে সেই বিন্দু দিয়ে একটি স্পর্শক টানাচ্ছে। আবার বৃত্ত দুটির যে বাইরে অংশ সেখানে দিয়েও আমাদের দুটো সরলরেখাংশ টানা যাচ্ছে। তাহলে এক্ষেত্রে বলা যাচ্ছে যে মাঝের অংশ, তাহলে আমরা দেখছি দুটি বৃত্ত পরস্পরকে যদি বহিঃস্পর্শ করে তাহলে এদের সাধারণ স্পর্শক, সরল সাধারণ স্পর্শক সংখ্যা হচ্ছে দুটো এবং তির্যক সাধারণ স্পর্শক সংখ্যা হচ্ছে একটা। অর্থাৎ মোট স্পর্শক হচ্ছে আমাদের তিনটি। এটা হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক, তার স্পর্শকের সংখ্যা আমরা এখানে করে নিচ্ছি তিনটি। দুটো সাধারণ স্পর্শক, সরল সাধারণ স্পর্শক এবং একটি তির্যক সাধারণ স্পর্শক। এটা হচ্ছে স্পর্শকের সংখ্যা। এখন দেখো যে দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ না করে, তাহলে দুটো বৃত্ত আমাদের একটু ডিস্টেন্স রাখা হচ্ছে, অর্থাৎ দূরত্বে বজায় রেখে। তাহলে এখন দুটো বৃত্তের মধ্যে আমাদের স্পর্শক অঙ্কন করছি। এই একটা স্পর্শক রূপে নিচ দিয়ে আমাদের বৃত্ত দুটিকে স্পর্শ করবে এই একটি স্পর্শক। তাহলে এক্ষেত্রে পাচ্ছি এই যে দুটি অংশ, এই দুটি হচ্ছে আমাদের সরল সাধারণ স্পর্শক। তাই দুটো বৃত্ত পরস্পরকে যদি স্পর্শ না করে তাহলে তাদের মধ্যে সরল সাধারণ স্পর্শক হচ্ছে দুটো। আর অনুরূপভাবে
এই সরলরেখাটা টানলাম, এই সরলরেখার দুদিকে দুটো বৃত্ত আছে, তাহলে এটা হচ্ছে একটা তির্যক সাধারণ স্পর্শক। অনুরূপভাবে এখান থেকেও আমরা একটা তির্যক সাধারণ স্পর্শক পেয়ে যাব। অনুরূপভাবে আমরা এখান থেকেও তির্যক স্পর্শক পেয়ে যাব। অর্থাৎ আমরা কি পেলাম, যে দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ না করলে সরল সাধারণ স্পর্শক দুটো এবং তির্যক সাধারণ স্পর্শক হচ্ছে দুটো। মোট স্পর্শকের সংখ্যা তাহলে হলো 4টে, দুটো সরল সাধারণ আর দুটো তির্যক সাধারণ স্পর্শক। মোট স্পর্শক হচ্ছে 4টে, অর্থাৎ সর্বাধিক 4টি স্পর্শক হবে। যদি বহিঃস্পর্শ না করে, বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ না করলে সর্বাধিক স্পর্শকের সংখ্যা হচ্ছে 4টি, এবং যদি স্পর্শ করে তাহলে সর্বাধিক স্পর্শকের সংখ্যা 3টি। এখানে কি বললাম, দুটো সরল সাধারণ স্পর্শক এবং একটা তির্যক সাধারণ স্পর্শক, মোট হচ্ছে আমাদের 3টি। আশা করি সকলে বুঝতে পেরেছো বহিঃস্পর্শক, অন্তঃস্পর্শক। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো এবং পরবর্তীর জন্য